সপ্তম শ্রেণী বাংলা পাঠ্য কাজী নজরুলের গান বিষয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা কাজী নজরুল ইসলামের নাম শুনেছ। আরেকজন সঙ্গীতশিল্পী, বিখ্যাত সঙ্গীতশিল্পী, টপ্পা ধ্রুপদী গানের বিশিষ্ট শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। তিনি তার স্মৃতিকথায় সাক্ষাৎকারে যেটা বলছিলেন সেটাই অনুলিখন করেছেন, অর্থাৎ সেটা যেমন যেমন বলেছেন তিনি তেমন তেমন লিখেছেন শাহানা নাগ চৌধুরী। তো রামকুমার চট্টোপাধ্যায় তিনি বলছেন যে একদিন ঘটেছিল একটি ঘটনা। যাচ্ছি স্কুলে, যত এগোচ্ছি দেখছি হেদেও পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে। সবাই দেখলাম হেদোর কাছে ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম। স্কুলের দিকে আর গেলাম না। একটু পরে আবার রোল উঠল, কাজী নজরুলও আসছেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনো দিন ভাবিনি। উত্তেজনায় আমি তখন টকবক করছি। বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ। সে ব্যক্তি কি নেতাজি? কাকে জিজ্ঞাসা করব? কে উত্তর দেবে? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতা আগে নজরুলের গান হতেই হবে। এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। যাই হোক, একজন গাইলেন আর একজন বললেন, মানে বক্তৃতা দিলেন আর কি। গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সবাই একেবারে স্তব্ধ হয়ে গেছে। বুঝলাম কাজীর গান কী জিনিস। মুখ ভর্তি পান নিয়ে গলায় হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন। এই ছবি আমি পরেও দেখেছি, তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায়। তাই আজও কাজীদার সে গান চোখ বুঝলেই যেন শুনতে পাই। গানের পরে বক্তাকে বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই, তবে আমি দেখলাম অত ছোট বয়সেই আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে। আমার মধ্যে কি যে হলো কে জানে। দেখলাম আমি ছুটছি, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম। উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে। ডুবে গেলাম তবলার বলে। তিনি রামকুমার চট্টোপাধ্যায় তিনি স্মৃতিচারণ করছেন এটা। তখনকার দিনের একটা নিয়ম ছিল, তোমরা শুনতেই পেলে, যে নেতাজির যেখানে ভাষণ হতো সেখানে কাজী নজরুল ইসলামের গান হতোই হতো। কাজী নজরুল ইসলামের গান দিয়েই সভা শুরু হতো। আসলে তখনকার দিনে কাজী নজরুল ইসলামের গানের কোনো যেন বিকল্প ছিল না। তার স্বদেশী গান, সে গানে উদ্বুদ্ধ হতো হাজারো মানুষ। দেশকে স্বাধীন করার আকাঙ্ক্ষা নিয়ে, দেশকে নতুন দিশা দেখানোর ভাবনা নিয়ে যেসব মানুষেরা সেখানে এসে জড়ো হতো, তারা কাজী নজরুল ইসলামের গান শুনতে পছন্দ করত। কাজী নজরুল ইসলামও খুব পান খেতে ভালোবাসতেন। প্রত্যেকটা গানের আগে তার মুখে পান ভরার চাই। তো সেই পান খেতে খেতে তিনি গান করতেন, গলায় হারমোনিয়াম ঝুলিয়ে নিয়ে স্টেজে। আজকের দিনে এগুলো কল্পনা করাও যায় না, অত বড় তিনি একজন শিল্পী, বিদগ্ধ মানুষ, বিপ্লবী বলা যেতে পারে। তারপরে তিনি আমাদের দেশের একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি জেলে গেছেন, দেশের স্বাধীনতার জন্য তাকে জেল খাটতে হয়েছে। তার গান ছিল অব্যর্থ। তাই ঠিক তার গান শুনে, বক্তৃতা শুনে রামকুমার চট্টোপাধ্যায় স্থির থাকতে পারেননি।
আসলে স্থির থাকারও কথা নয় তখন, কারণ ব্রিটিশের যে অত্যাচার, নিপীড়ন, শাসন ত্রাসন, বঞ্চনা লাঞ্ছনা সহ্য আর মানুষ কত করবে। তাই সেই সময়ের সেই অবস্থার কথা এখানে তিনি তুলে ধরেছেন। রামকুমার চট্টোপাধ্যায়, আমি ব্যক্তিগতভাবে তাকে দেখার আমার সুযোগ হয়েছে। তিনি জিয়াগঞ্জে এসেছিলেন, লক্ষ্মীটকে যে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে তিনি এসেছিলেন। অপূর্ব দর্শন পুরুষ। সেখানে উপস্থিত ছিলেন আরেকজন, আমাদের মুর্শিদাবাদের একজন বিখ্যাত গায়িকা রাধারানী দেবী, সে স্টেজে ছিলেন। রাধারানী দেবী কাজী নজরুল ইসলামের ছাত্রী ছিলেন, অনেক গান তিনি শিখেছিলেন কাজী নজরুল ইসলামের কাছে। রাধারানী দেবী সেগুলো বলছিলেন। যাই হোক, রামকুমার চট্টোপাধ্যায়ের গান তোমরা, এখন তো ইন্টারনেটের যুগ, সেখান থেকে কালেকশন করতে পারো তোমরা। তার একটা যেমন গান, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, যমুনা জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ। অপূর্ব গান, তোমরা এটা ডাউনলোড করে শুনতে পারো। আর কাজী নজরুল ইসলামের গান তো অজস্র গান রয়েছে তার, সেই গানগুলো শুনলে তোমরা বুঝতে পারবে। তোমাদের কানে নিশ্চয়ই গেছে, কারারে লেহ কপাট ভেঙে ফেল কারোর লোপাট, এই গান। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জোয়া জুয়া, এই গানও সেই সময় স্টেজকে যেমন মাতিয়ে দিত, তেমনি ব্রিটিশের বুকও কাঁপিয়ে দিত। ব্রিটিশ ভয় পেত কবিকে, যার জন্য তাকে গ্রেপ্তারও করতো তারা। তাতে কবির কিছু যায় আসে না। তিনি লিখে গেছেন আজীবন, যতদিন তিনি সুস্থ ছিলেন, তার কলম স্বাধীনতার জন্য, মানুষের জন্য, প্রেম ভালোবাসা এগুলো নিয়েই তো মানুষ, এই সবকে নিয়ে তিনি লিখেছেন অজস্র গান। তোমরা খুঁজে খুঁজে দেখবে, তোমাদের কাছে তখন সুযোগ সুবিধা খুব বেশি, সেগুলো দেখবে শুনবে। কবির ভিডিও দেখতে পাওয়া যায়, তিনি চলছেন ফিরছেন একটা সিনেমার মধ্যে, তিনি তোমরা দেখতে পাবে। সম্ভবত ভক্ত ধ্রুব বোধহয় বইটার নাম, সেখানেও তাকে নারদের ভূমিকা অভিনয় করতে দেখা গেছে। কিংবা ভক্ত প্রহ্লাদ, এরকম হতে পারে, আমার মনে পড়ছে না ঠিক। তোমরা এই দুটো বই সার্চ করলে হয়তো পেতে পারো, বাংলা বই, অনেক প্রাচীন, মানে অনেক পুরাতন, সাদা কালো। সেখানে কবিকে দেখতে পাবে স্বয়ং, তিনি হাঁটাচলা করছেন, অভিনয় করছেন, গাইছেন। এগুলো খোঁজ, আমি বললাম না যে জীবনটা একটা খোঁজ, আর লেখাপড়াটা একটা খোঁজ, অনুসন্ধান, জানতে হবে। এখানে দেখো তোমরা কতগুলো টিকা অংশ দেখতে পাবে, প্রশ্নোত্তরগুলো করবে, টিকা অংশ দেখতে হবে। টিকা অংশে দেখো স্বদেশী যুগ বলে একটা আছে। তো স্বদেশী যুগে বিষয়ে একটু বলি তোমাদের, যে 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন, অর্থাৎ বিশাল এ বাংলাকে দুটো ভাগে বিভক্ত করা হয়, একটা পূর্ববঙ্গের দিকে, একটা আমাদের পশ্চিমের দিকে। তারা বলেন যে আমাদের দেশকে, আমাদের এই বাংলাকে একটু সুশাসন দেওয়ার জন্য। আসলে তা নয়, আমাদের হিন্দু মুসলিমের যে ঐক্য ছিল, যে ঐক্যের মধ্যে তারা ফাটল ধরাতে চেয়েছিল, যে ঐক্য ব্রিটিশদের পক্ষে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ আমাদের এই বাংলা থেকে আন্দোলন সবচেয়ে বেশি হতো, আন্দোলনের মুখ্য পীঠস্থানও বলা যেতে পারে আমাদের এই বাংলা ছিল। তাই তারা বাংলাকে ভেঙে এই হিন্দু মুসলিম উভয় জাতির মধ্যে ভিন্নতা আলাদা করে দিতে চেয়েছিল, কিন্তু মানুষ তা মেনে নেয়নি। সেখান থেকে শুরু হয়েছিল ব্রিটিশকেই বয়কট করা, অর্থাৎ ব্রিটিশের কোনো দ্রব্য কেনা হবে না, ব্রিটিশের সঙ্গে মেলামেশা করা হবে না,
ব্রিটিশের চুলদাড়ি কাটাও বন্ধ করে দিয়েছিল, ধোপা নাপিত বন্ধ করে দিয়েছিল, ধোপার অস্বীকার করেছিল, নাপিতেরা তাদের চুলদাড়ি এবং যারা সবজি বিক্রেতা বা এরকম যারা রেশন বিক্রেতা তারাও তাদেরকে খাবার দিতে অস্বীকার করেছিল। আবার দেখো, এই স্বদেশী আন্দোলনে আরেকটা হয়েছিল, স্কুল কলেজ থেকে ছাত্ররা যেমন বেরিয়ে গিয়েছিল, শিক্ষকরা বেরিয়ে গিয়েছিলেন, তারাও তাদের স্কুলে পড়াবেন না এমন। আর সঙ্গে সঙ্গে কী হয়েছিল, বিদেশি দ্রব্য বর্জন শুরু হয়েছিল। এই বিদেশি দ্রব্য বর্জন এবং আমাদের স্বদেশি দ্রব্য কেনা, এখান থেকে স্বদেশি ভাবধারার যে বিস্তার শুরু হয়, এটাকে আমরা স্বদেশী আন্দোলন বলি। তাতে দেখা যায় বিশেষ করে বিদেশ থেকে আসা সুতি বস্ত্র, এটাকে বর্জন করা হতো। তারপরে বিভিন্ন জায়গায় পিকেটিং করা হতো, রাস্তার মাঝে ওইগুলোকে পুড়িয়ে ফেলা হতো। এগুলো স্বদেশী আন্দোলনের মধ্যে দেখতে পাওয়া যায়। এই সময় অনেক শিল্প কারখানাও তৈরি হলো, যেগুলো প্রয়োজন ছিল সেগুলো যতটা সম্ভব বিদেশি দ্রব্য বর্জনের সঙ্গে সঙ্গে তো নিজেদেরও প্রয়োজন আছে, সেগুলোকে উৎপাদন করা, তার জন্য প্রচেষ্টা শুরু হয়। এই সব মিলিয়ে একটা আন্দোলনের জোয়ার বয়েছিল স্বদেশী আন্দোলন, এবং সেই আন্দোলনের বিভিন্নভাবে তার প্রকাশ ঘটেছে এবং পরবর্তী স্বাধীনতা আন্দোলন বলা যেতে পারে সেখান থেকে শুরু বলা যেতে পারে। তো তোমরা ভালো করে এগুলোকে দেখবে, আর যেখানে যেমন প্রশ্ন জাগবে সে প্রশ্ন সরাসরি ফোন করো বা হোয়াটসঅ্যাপে, আমার তো ফোন নাম্বার দেওয়াই আছে, সেখানে তোমরা ফোন করো বা হোয়াটসঅ্যাপে পাঠাও, তোমাদের কোশ্চেন পাঠাও, তোমরা জানতে চাও, জানার জন্য সময় ব্যয় করো, জানো, অনুশীলন করো, অনুশীলনের জন্য সময় ব্যয় করো। তোমরা জানো এই কথা, তোমাদেরকে বারবার মাস্টারমশাইরা বলেন, বারবার বলা হয় যে গভীর অনুশীলন ছাড়া কখনোই তুমি সাফল্য লাভ করতে পারবে না। তার কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করতে হবে এবং সততার সঙ্গে সে পরিশ্রম করতে হবে। একান্ত সততার সঙ্গে তুমি তোমার অনুশীলন চালাবে, তবেই তুমি নিজেকে তৈরি করতে পারবে। আরও একটা তো কথা রয়েছে যে ফাঁকি দিয়ে কখনো মহৎ কাজ হয় না। তো জীবনে যদি মহৎ কাজ করতে চাও তাহলে নিষ্ঠাবান হও, সততাকে ধরে রাখো, আর প্রচেষ্টা চালিয়ে যাও, প্রয়াস চালিয়ে যাও, চর্চা চালিয়ে যাও। এই কতগুলো বিষয়ের দিকে মনোযোগী হও, সাফল্য তোমার নিশ্চয়ই আসবে। সকলে ভালো থেকো, আজ এই পর্যন্তই।